নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। সঙ্গে রয়েছে আমি রিয়া। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বয়স্কদের জন্য বাড়তি সুবিধা কমিশনের, বাড়িতে বসেই হবে শুনানি, সাহায্য করবেন AEROরা। 85 বছর বা তার ঊর্ধ্বে প্রবীণরা শুনানির আয়তায় পড়লে যেতে হবে না দপ্তরে। বৃহস্পতি থেকে SIR এর শুনানির নোটিশ পাঠানো শুরু কমিশনের। শুনানি আগামী সপ্তাহের মাঝামাঝির আগে শুরু হতে পারছে না বলে মনে করছে কমিশন কর্তারা। দিল্লিতে শ্বাস নেওয়া একাধিক সিগারেট খাওয়ার সমান। এই পরিস্থিতিতে আরও কড়া সিদ্ধান্ত দিল্লি সরকারের। বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র না থাকলে পেট্রোল পাম্পে মিলবে না জ্বালানি। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে উত্তর ভারত, ব্যাহত উড়ান পরিষেবা। পরিস্থিতির গুরুত্ব বুঝে একের পর এক এয়ারলাইন্স যাত্রীদের জন্য জারি ট্রাভেল অ্যাডভাইজারি। শিক্ষাকর্মী নিয়োগে কলকাতা হাইকোর্টের নির্দেশকে আপাতত মুলতবি রাখল সুপ্রিম কোর্ট। শিক্ষাকর্মীদের বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে আপাতত কেপ্ট ইন অ্যাম্বিয়েন্স করল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। শিক্ষাকর্মী নিয়োগে কলকাতা হাইকোর্টের নির্দেশকে আপাতত মুলতবি রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে আপাতত কেপ্ট ইন অ্যাম্বিয়েন্স করল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, প্রত্যেকটি আবেদনের পরিপ্রেক্ষিতে হলফনামা যাচাই করে বিচার করতে হবে। এভাবে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিলে সাধারণের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে। সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে বাতিল হয়ে যায় SSC নবম, দশম এবং একাদশ দ্বাদশের 26,000-এর চাকরি। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি চাকরি হারান শিক্ষাকর্মীরাও। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত তারা কাজ করতে পারবেন বলেই প্রথমে জানায় সুপ্রিম কোর্ট। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, গ্রুপ সি এবং গ্রুপ ডির দুর্নীতির সঙ্গে যুক্ত নন এমন প্রার্থীরা বয়সে ছাড় দিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কমিশন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। শুনানিতে নবম, দশম, একাদশ, দ্বাদশ চাকরিজীবীদের কার্যকালের মেয়াদ বাড়িয়ে দেয়। 31শে ডিসেম্বরের বদলে 31শে অগস্ট পর্যন্ত তারা কাজ করতে পারবেন বলে জানায় আদালত। ওই শুনানিতে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আপাতত হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ আপাতত কার্যকর করা হবে না। প্রত্যেকটি আবেদনের ভিত্তিতে হলফনামা যাচাই করে বিচার করতে হবে। কোনোভাবে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া যাবে না, তাতে জনমানসে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হবে বলেই পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের। এই প্রসঙ্গে আইনজীবী তথা বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, বিচারপতি অমৃতা সিনহা সকলকে বয়সে ছাড় দেওয়ার কথা বলেছিলেন, তা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। যাচ্ছে বলছে আর অর্ডার পাস হচ্ছে, এটা হবে না। হলফনামা দিতে বলেছে শীর্ষ আদালত। হাই নিউজ নেটওয়ার্ক। সুপ্রিম কোর্টে স্বস্তি, চাকরিহারা যোগ্য শিক্ষকদের 31শে ডিসেম্বর নয়, আগামী 31শে অগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, 31শে অগস্ট পর্যন্ত বেতনও পাবেন যোগ্য শিক্ষকরা, যা নিঃসন্দেহে বড় স্বস্তি রাজ্যের কাছে। সুপ্রিম নির্দেশে খুশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। সুপ্রিম কোর্টে স্বস্তি, চাকরিহারা যোগ্য শিক্ষকদের 31শে ডিসেম্বর নয়, আগামী 31শে অগস্ট পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, 31শে অগস্ট পর্যন্ত বেতনও পাবেন যোগ্য শিক্ষকরা, যা নিঃসন্দেহে বড় স্বস্তি রাজ্যের কাছেও। সুপ্রিম নির্দেশে খুশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এরপরই সমাজ মাধ্যমে শিক্ষামন্ত্রী লেখেন, সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31শে অগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন, যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বলের দৃষ্টান্ত। সুপ্রিম কোর্ট এর আগে নির্দেশে জানিয়েছিল, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে যোগ্যরা স্কুলে শিক্ষকতা করতে পারবে। এই সময়সীমার মধ্যেই নবম ও দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলেও নির্দেশে জানায় সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা শেষ হতে আর কয়েকদিনই বাকি ছিল। ক্রমশ চিন্তা বাড়ছিল যোগ্যদের। যদিও এর মধ্যে সময় বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও এই সংক্রান্ত আবেদন জানানো হয়। সময়সীমা বাড়ানোর দাবিতে শিক্ষা দফতরের যুক্তি ছিল, 1 জানুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।
মাধ্যমিক শুরু হবে 2রা ফেব্রুয়ারি থেকে। রয়েছে উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টারও। এই গুরুত্বপূর্ণ সময় যদি 13,000 শিক্ষক স্কুলে যাওয়া বন্ধ করেন, তাহলে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়বে। সঙ্গে স্কুলের পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের খাতা দেখা সহ একাধিক বিষয় রয়েছে। এদিকে এসএসসি সূত্র মারফত জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি হলে একাদশ দ্বাদশের সুপারিশপত্র তারা 16 জানুয়ারি থেকে পাঠাতে পারবে। নবম দশমের ক্ষেত্রে সেই তারিখটা মার্চের শেষ নাগাদ। সব দিক বিবেচনা করে 8 মাসের অতিরিক্ত সময় চেয়ে আবেদন করা হয়। সেই অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। এহেন আবেদনের পরিপ্রেক্ষিতেই যোগ্য এবং চাকরিহারাদের স্বস্তি দিয়ে বড় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরেই সমাজ মাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রত বসু লেখেন, নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31 আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন, যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থার দৃষ্টান্ত। এই সময়সীমার মধ্যে শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের স্বচ্ছতা ও দায়বদ্ধতা সঠিক পথেই এগোচ্ছে। আর তা বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার বলেও সমাজ মাধ্যমে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী ব্রত বসু। হাই নিউজ নেটওয়ার্ক। এসএসসি নতুন নিয়োগে অতিরিক্ত 10 নম্বর বাতিল সহ 5 দফা দাবি তুলে বিক্ষোভ মিছিল নতুন এসএলএসটি চাকরি প্রার্থীদের। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে গান্ধী মূর্তি পাদদেশ পর্যন্ত অভিযান করেন তারা। এসএসসি নতুন নিয়োগে অতিরিক্ত 10 নম্বর বাতিল সহ 5 দফা দাবি তুলে বিক্ষোভ মিছিল নতুন এসএলএসটি চাকরি প্রার্থীদের। বৃহস্পতিবার শিয়ালদহ থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত অভিযান করেন তারা। তাদের দাবি, চাকরিরত অভিজ্ঞ শিক্ষকদের অতিরিক্ত 10 নম্বর দেওয়ার ফলে তারা কম নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাচ্ছেন, কিন্তু নতুন চাকরি প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। 2016 সালের প্যানেল বাতিলের পর নতুন করে নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তারপর নিয়োগের নিয়মে কিছু পরিবর্তন করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশ করে এসএসসি জানায়, অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত 10 নম্বর দেওয়া হবে। তবে পরীক্ষায় বসেন নতুন ও চাকরিহারা যোগ্য শিক্ষকরাও। ফল প্রকাশের পর সেই নম্বরের ভিত্তিতে ডাক পেতে শুরু করেন চাকরি প্রার্থীরা। তবে নতুন চাকরি প্রার্থীদের অভিযোগ, 10 নম্বর অতিরিক্ত পাওয়ার ফলে অভিজ্ঞ চাকরি প্রার্থীরা ইন্টারভিউতে ডাক পাচ্ছেন, তারা পাচ্ছেন না। সেই অতিরিক্ত 10 নম্বর বাতিল সব চাকরি প্রার্থীকে সমান নজরে দেখার দাবি তুলে বৃহস্পতিবার ফের মিছিল করেন তারা। চাকরি প্রার্থীদের অভিযোগ, 58 থেকে 59 নম্বর পেয়েও ইন্টারভিউতে ডাক পাচ্ছে না তারা। চাকরিরতদের 10 নম্বর দেওয়ায় তারা ইন্টারভিউতে যাচ্ছেন। তাদের শ্রেণীকক্ষে থাকার কথা ছিল, কিন্তু আজ তারা রাজপথে। এর জবাব রাজ্য সরকার ও কমিশনকে দিতে হবে বলেও জানায় তারা। চাকরি প্রার্থীদের আরও দাবি, 5 দফা দাবি নিয়ে শিয়ালদহ থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করা হচ্ছে। তাদের দাবি, অতিরিক্ত 10 নম্বর বাতিল করতে হবে, না হলে এমন কিছু করা হোক যাতে সবার মানদণ্ড সমান থাকবে। আশা করছেন তারা রাজ্য সরকার তাদের দাবিকে মান্যতা দেবে। হাই নিউজ নেটওয়ার্ক। সারাক্ষণ এজেন্সির ভয় দেখালে ব্যবসা করবে কি করে? বাণিজ্য সম্মেলনে কেন্দ্রকে নিশানা মমতার। এদিন ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পবান্ধব বাংলায় ব্যবসায়ীদের পাশে রাজ্য সরকার। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে রাজ্যের শিল্প সাফল্যের খতিয়ান তুলে ধরে সেই প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার অভিযোগ, ব্যবসায়ীদের বাধা দেওয়ার চেষ্টা করছে কেন্দ্র সরকার। সিবিআই, ইডির মতো কেন্দ্র এজেন্সিকে হাতিয়ার করে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে বলেই অভিযোগ মমতার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে হাতিয়ার করে কেন্দ্র সরকার বাংলায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। একাধিকবার এই অভিযোগ করেছেন মমতা। নিয়োগ দুর্নীতি সহ নানা মামলায় নেতা মন্ত্রীদের গ্রেপ্তারের নেপথ্যেও রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই অভিযোগ করেন মমতা। এবার রাজ্যের শিল্পের বিকাশকে বাধা দিতে কেন্দ্র ব্যবসায়ীদের টার্গেট করেছেন বলেই অভিযোগ তার। মমতা এদিন বলেন, ব্যবসায়ীদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। সারাক্ষণ এজেন্সির ভয় দেখালে ব্যবসা করবে কি করে?
বাংলার নামে অযথা কেউ কেউ অপপ্রচার করছেন বলে অভিযোগ করেন তিনি বলেন, বাংলায় শিল্প সম্ভাবনা নেই বলে অপপ্রচার করছে, রাজ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। বাংলা একদিন সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। বাংলা যা পারে আর কেউ তা করতে পারে না। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের উন্নয়নই মূল লক্ষ্য। শিল্প এবং কর্মসংস্থানে তাই দেওয়া হয়েছে বিশেষ জোর। শিল্প টানতে তাই প্রতি বছর কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। তার ফলে বিনিয়োগও আসছে, বাড়ছে রাজ্যের আয়ও। বিদেশ থেকে লগ্নি এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা সত্ত্বেও প্রায়শই রাজ্যের শিল্প কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। যদিও কাজ দিয়ে বারবার বিরোধীদের কথার জবাব দেন মুখ্যমন্ত্রী। এদিনের মঞ্চ থেকে রাজ্যের শিল্প সাফল্যের খতিয়ানও তুলে ধরেন তিনি। আগামী দিনে বাংলা গোটা বিশ্বকে পথ দেখাবে বলে আশা প্রকাশও করেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক। বৃহস্পতিবার থেকেই এসআইআর শুনানির নোটিশ পাঠানো শুরু কমিশনের। খসড়া ভোটার তালিকা প্রকাশের 24 ঘন্টার মধ্যেই শুরু নোটিশ পাঠানো। এই ধরনের ভোটারের সংখ্যাটা প্রায় 31 লক্ষ বলে কমিশন সূত্রের খবর। তবে এই শুনানি আগামী সপ্তাহের মাঝামাঝির আগে শুরু হতে পারছে না বলেও মনে করছেন কমিশন কর্তারা। খসড়া ভোটার তালিকা প্রকাশের 24 ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার থেকে শুনানির নোটিশ পাঠানো শুরু করল নির্বাচন কমিশন। আপাতত প্রথম পর্যায়ে 2002-এর তালিকায় যাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম পাওয়া যায়নি তাদেরই নোটিশ দেওয়া হচ্ছে। এই ধরনের ভোটারের সংখ্যাটা প্রায় 31 লক্ষ বলেই কমিশন সূত্রের খবর। তবে এই শুনানি আগামী সপ্তাহের মাঝামাঝির আগে শুরু হতে পারছে না বলেই মনে করছে কমিশন কর্তারা। অন্যদিকে ডানকুনির পর এদিন আরও 2 জায়গায় জীবিত ভোটারকে খসড়া তালিকায় মৃত হিসেবে দেখানোর ঘটনার কথা জানা গিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত 3 বিএলওকে শোকজও করা হয়েছে। পাশাপাশি ওই ব্লকগুলি বিডিওদের কাছ থেকে রিপোর্ট তলব করেছে কমিশন। কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী রাজ্যে আনম্যাপড ভোটারের সংখ্যা প্রায় 30.59 লক্ষ। এরপর ডাক পেতে চলেছেন 1.36 কোটি ভোটার, যাদের ক্ষেত্রে নিজের বয়স, বাবার নাম না মেলা, বাবা মার সঙ্গে অথবা ঠাকুরদা ঠাকুমার সঙ্গে বয়সের পার্থক্য, লিঙ্গ না মেলার মতো অসঙ্গতি রয়েছে। যারা যারা বাবা মা ঠাকুরদা ও ঠাকুমার বদলে মামা বা মাসির মতো মাতৃকুলের কাউকে দিয়ে নিজেকে ম্যাপিং করিয়েছেন তারাও এই ডাক পাওয়ার তালিকায় আছেন। অবশ্য শেষ পর্যন্ত এই 1.36 কোটি থেকে কিছুটা কমবে বলেই কমিশন কর্তার বিশ্বাস। তবে এখনও জাতীয় নির্বাচন কমিশন থেকে শুনানি কিভাবে করা হবে তা নিয়ে দিল্লি থেকে স্পষ্ট কোনো পথনির্দেশ না আসায় শুনানি শুরু হতে আগামী সপ্তাহের বুধ বা বৃহস্পতিবার হয়ে যাবে বলেই ধারণা কমিশন কর্তাদের। হাই নিউজ নেটওয়ার্ক। বয়স্কদের চিন্তা নেই, বাড়িতে বসেই হবে শুনানি, সাহায্য করবেন AEROরা। সূত্রের খবর, 85 বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স তারা যদি শুনানির আওতায় পড়েন সেক্ষেত্রে তাদের আর শুনানির জন্য দফতরে যেতে হবে না। সংশ্লিষ্ট ERO নিজেই তাদের বাড়িতে গিয়ে শুনানি করবেন বলে খবর। বয়স্কদের চিন্তা নেই, বাড়িতে বসেই শুনানি, সাহায্য করবেন AEROরা। বুধবার জানিয়ে দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, 85 বছরের বা তার ঊর্ধ্বে যাদের বয়স তারা যদি শুনানির আওতায় পড়েন সেক্ষেত্রে তাদের আর শুনানির জন্য দফতরে যেতে হবে না। সংশ্লিষ্ট ERO নিজেই তাদের বাড়িতে গিয়ে শুনানি করবেন। সঙ্গে থাকবেন সহকারী নির্বাচন আধিকারিক এবং ওই বুথ লেভেল অফিসার। প্রবীণ ভোটারদের যাতে কোনোভাবেই হয়রানির মুখে পড়তে না হয় তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। অন্যদিকে এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের একাধিক ভুল ধরা পড়ায় রাজ্যের বিভিন্ন প্রান্তে বিএলওদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। দার্জিলিং শিলিগুড়ি এলাকায় একজন বিএলওকে শোকজ করা হয়েছে। পাশাপাশি হুগলির চণ্ডীতলা, মাটিগাড়া, নকশালবাড়ি এবং কোচবিহারের দক্ষিণ বিধানসভার মোট 3 জন বিএলওকেও শোকজ করা হয়েছে। শুধু তাই নয়, এই কেন্দ্রগুলি সংশ্লিষ্ট EROদের কাছ থেকেও বিস্তারিত রিপোর্ট তলব করেছে কমিশন। ডানকুনির পুরসভার এক কাউন্সিলরের নাম খসড়া তালিকায় মৃত দেখানোর ঘটনায় সংশ্লিষ্ট বিএলওকে শোকজ করেছে কমিশন। জানানো হয়েছে এই সংক্রান্ত নথি ইতিমধ্যেই হাতে এসেছে। পাশাপাশি যিনি ওই এলাকায় বিডিও হিসেবে কাজ করছেন এবং একই সঙ্গে AEROর দায়িত্ব ছিলেন তাকেও শোকজের নোটিশ পাঠানো হয়েছে।
প্রয়োজনীয় আপডেট ওই কপির সঙ্গে যুক্ত করা হবে। শিলিগুড়ির মৃত ভোটার সংক্রান্ত ভুল তালিকাভুক্ত ঘটনায় বিএলওকে শোকজ করা হয়েছে। এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কোচবিহার দক্ষিণের ক্ষেত্রেও। কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী এই দুটির ক্ষেত্রে বিএলওরা ইচ্ছাকৃতভাবে দায়িত্বে গাফিলতি করেছেন। যদিও কমিশন স্পষ্ট করেছে বিএলওদের ভুলের কারণে সংশ্লিষ্ট ভোটারদের ফর্ম ৬ পূরণ করতেই হবে। এর মধ্যে আরও বড় পদক্ষেপ। সূত্রের খবর, বেলেঘাটা বিধানসভার মোট ৭টি বুথের বিএলওদের শোকজ নোটিশ ধরিয়েছে নির্বাচন কমিশন। ২৪ ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। অভিযোগ, ভোটার তালিকা সংশোধন, বাড়ি বাড়ি সমীক্ষা ও নথি যাচাইয়ের কাজে একাধিক অনিয়ম হয়েছে। কোথাও ফর্ম জমা পড়লেও তথ্য আপডেট হয়নি, কোথাও ঠিকানা বা নম্বর সংশোধনের আবেদন ফেলে রাখা হয়েছে, আবার কয়েকটি বুথে নিয়মিত পরিদর্শন হয়নি। নির্বাচনের কমিশনের বক্তব্য, ভোটের আগে ভোটার তালিকা নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভোটার সংযোজন, নাম বিয়োগ বা সংশোধন, প্রতিটি ধাপেই দায়িত্ব অবহেলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। তাই গাফিলতি প্রমাণিত হলে সাসপেনশন থেকে দায়িত্ব প্রত্যাহার, সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। জেলা নির্বাচন দপ্তরের এক আধিকারিকের কথায়, ভোটের কাজে কোনো আলস্য চলবে না, অভিযোগ পড়লেই কড়া ব্যবস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে শুরু হয়েছিল তুমুল হইচই। মসজিদের নির্মাণ বন্ধ করতে আদালতে মামলাও চলছে। সেই মামলায় স্বস্তি পেলেন হুমায়ুন কবির। বাবরি মসজিদ নিয়ে করা জনস্বার্থ মামলা খারিজ করল আদালত। শিলান্যাস হয়েছে নির্বিঘ্নেই, টাকা সংগ্রহের প্রক্রিয়াও চালু রয়েছে, কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না। বাবরি মসজিদ নির্মাণ নিয়ে এখনও বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। মসজিদের নির্মাণ বন্ধ করতে আদালতে মামলাও চলছে, কিন্তু সেই মামলায় আবারও স্বস্তি পেলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বাবরি মসজিদ নিয়ে যে জনস্বার্থ মামলা করা হয়েছিল বৃহস্পতিবার, তা খারিজ করল আদালত। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে ইতিমধ্যেই। কোটি কোটি টাকা অনুদানও এসে পৌঁছেছে হুমায়ুনের কাছে। সেই মসজিদ নিয়ে যে জনস্বার্থ মামলা হয়েছে, সেখানে আবেদন ছিল নির্মাণের উপর স্থগিতাদেশ দেওয়া হোক, নিরাপত্তা বাড়ানো হোক। প্রথম শুনানির দিন স্থগিতাদেশ দেওয়ার কথা বলা হয়নি, কোনো হস্তক্ষেপ করেনি আদালত। এবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে খারিজ হয়ে গেল মামলা। ত্রুটিপূর্ণ আবেদন বলে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। আইনজীবী সওয়াল করেছেন, ধর্মীয় প্রতিষ্ঠান করতে গেলে রাজ্যের অনুমতি লাগবে। তিনি প্রশ্ন তোলেন, ক্রমাগত মানুষকে উস্কানি দেওয়ার জন্যই কি মসজিদ নির্মাণ? শুনানি শেষে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মামলা খারিজ করে দিয়েছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, যেখানে মসজিদ হয়েছে সেটি সরকারি জমি নয়, ট্রাস্টের জমি। তাই যে আবেদনগুলি হয়েছে সেগুলি বিবেচনা করা যায় না। মসজিদের শিলান্যাস হওয়ার আগেও মামলা উঠেছিল আদালতে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে ওঠে মামলাটি। সেই সময় হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করেনি আদালত। এরপরই শিলান্যাস হয়। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলার অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর। এবার থেকে সরকারি কাজ শেষের পর আর অপেক্ষা নয়, প্রায় সঙ্গে সঙ্গেই মিলবে টাকা। ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে নতুন পোর্টাল চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে সরকারি কাজ শেষের পর আর অপেক্ষা নয়, প্রায় সঙ্গে সঙ্গেই মিলবে টাকা। ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে নতুন পোর্টাল চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলতে এই উদ্যোগ বলে জানান তিনি। বুধবার মুখ্যমন্ত্রী জানান, সরকারি কাজ করার পর যাতে তারা টাকা পেতে কোনো সমস্যায় না পড়েন, তাই এই পোর্টাল চালু করা হয়েছে। সরকারি কাজ শেষের পর ওই পোর্টালে তথ্য আপলোড করতে হবে। তারপরে এই পোর্টালের সঙ্গে যুক্ত ৭২টি ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থা দ্রুত টাকা দিয়ে দেবেন ব্যবসায়ীকে। ওই টাকা পরে রাজ্য সরকার, ব্যাংক কিংবা আর্থিক সংস্থাকে ফেরত দেবে। এছাড়া ওই পোর্টালের মাধ্যমে অভিযোগও জানাতে পারবেন ব্যবসায়ীরা। সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্যের অর্থনীতি আরও ফেঁপে ফুলে উঠবে বলেও আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা যে বাণিজ্যের জন্য উপযুক্ত, এদিনের মঞ্চ থেকে ব্যবসায়ীদের বারবার সেই বার্তা দেন মমতা।
অনলাইন কেনাকাটির রমরমা বাড়লেও খুচরো ব্যবসায়ীরাই রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড বলেই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তার কথায় অসংগঠিত ক্ষেত্রে ৬৫ লক্ষ ব্যবসায়ী রয়েছেন। রাজ্যে খুচরো ব্যবসায়ীরাই বাংলার অর্থনীতির মেরুদণ্ড। কেন্দ্রের নোটবন্দির সিদ্ধান্তে তুলোধনা করে গত কয়েক বছরে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা। তিনি বলেন, বেকারত্বের হার ছিল 40%, আমরা কমিয়েছি। 6টি ইকোনমিক করিডোর বানাচ্ছি, তার চারপাশে শিল্প দোকান তৈরি হবে, খুচরো বিক্রেতারা লাভবান হবেন। লজিস্টিককে আমরা শিল্পের মর্যাদা দিয়েছি। কলকাতা শিলিগুড়ি এক্সপোর্ট সেন্টার খোলা হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতির প্রশংসাও করেন তিনি। বলেন, বাংলায় 660টিরও বেশি MSME ক্লাস্টার রয়েছে। 1,30,00,000 মানুষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যুক্ত। মহিলারাও এগিয়ে রয়েছেন। কয়েক লক্ষ কর্মসংস্থান হয়েছে। কেন্দ্রের নোটবন্দি সিদ্ধান্তে তুলোধনা করে গত কয়েক বছরে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা। তিনি বলেন, বেকারত্বের হার ছিল 40%, আমরা কমিয়েছি। 6টি ইকোনমিক করিডোর বানাচ্ছি, তার চারপাশে শিল্প দোকান তৈরি হবে, খুচরো বিক্রেতারা লাভবান হবেন। লজিস্টিককে আমরা শিল্পের মর্যাদা দিয়েছি। কলকাতা শিলিগুড়ি এক্সপোর্ট সেন্টার খোলা হয়েছে। আগামী দিনে শিল্পক্ষেত্রে বাংলা গোটা বিশ্বকে পথ দেখাবে বলেই আশা মমতার। হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে শ্বাস নেওয়া একাধিক সিগারেট খাওয়ার সমান। অসহনীয় পর্যায়ে পৌঁছেছে রাজধানীর বায়ু দূষণ। এই পরিস্থিতিতে আরও কড়া সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র না থাকলে পেট্রোল পাম্পে জ্বালানি মিলবে না। দিল্লিতে শ্বাস নেওয়া একাধিক সিগারেট খাওয়ার সমান। শীত পড়তেই অসহনীয় পর্যায়ে পৌঁছেছে রাজধানীর বায়ু দূষণ। রবিবার AQI ছুঁয়েছিল 500, জারি গ্র্যাব 4 বিধিনিষেধ। এই পরিস্থিতিতেই আরও কড়া সিদ্ধান্ত নিল দিল্লি সরকার। বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র না থাকলে পেট্রোল পাম্পে জ্বালানি মিলবে না। কার্যকর বৃহস্পতিবার থেকেই। দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য গাড়ি থেকে নির্গত দূষণ নিয়ন্ত্রণ করা। কারণ দিল্লির বায়ু দূষণের অন্যতম বড় উৎস হল যানবাহন। এই নির্দেশ কার্যকর করতে পেট্রোল পাম্পগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। গাড়ির নম্বর প্লেট স্ক্যান করে দূষণ সংক্রান্ত তথ্য যাচাই করতে ব্যবহার করা হচ্ছে স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ব্যবস্থা। পাশাপাশি পেট্রোল পাম্পে সরাসরি তল্লাশিও চালানো হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে কিছু অত্যাবশ্যক পরিষেবার গাড়িকে। অ্যাম্বুলেন্স, দমকল, পুলিশ ভেহিকল এবং জরুরি পণ্য পরিবহনকারী যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, রাজধানীর বায়ু দূষণ নিয়ন্ত্রণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। যানবাহন থেকে নির্গত ধোঁয়া দিল্লির দূষণের অন্যতম বড় কারণ। সেটা নিয়ন্ত্রণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। পরিবেশ মন্ত্রীর দাবি, এই পদক্ষেপ দূষণ কমানোর পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। নির্দেশটি কার্যকর করতে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে পেট্রোল পাম্পগুলিতে। পাশাপাশি পরিবহন দপ্তর এবং পৌরসভার আধিকারিকেরাও নজরদারিতে রয়েছেন। নির্দেশ জারি হবার পর থেকেই PUCC আপডেট করাতে পড়ে গিয়েছে হুড়োহুড়ি। বুধবার থেকে বিভিন্ন PUCC কেন্দ্রের সামনে লম্বা লাইন চোখে পড়েছে। অনেকেই শেষ মুহূর্তে শংসাপত্র আপডেট করতে গিয়ে সমস্যায় পড়ছেন। এই সিদ্ধান্ত নিয়ে সাধারণ চালকদের মধ্যে ক্ষোভও কম নয়। বহু চালকের অভিযোগ, দিল্লি ছাড়া দেশের অন্যান্য শহরে এমন কড়াকড়ি নেই, তবু সেখানে দূষণ নিয়ন্ত্রণে। সব মিলিয়ে দিল্লির দূষণ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কড়া অবস্থান যেমন স্পষ্ট, তেমনি সাধারণ মানুষের মধ্যে এই সিদ্ধান্ত ঘিরে অসন্তোষও ক্রমশ জোরালো হচ্ছে। এখন দেখার, এই কড়াকড়ি আদৌ দিল্লির আকাশ পরিষ্কার করতে কতটা কাজে আসে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।